বিসমিল্লাহির রহমানির রহিম। মিনার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বাংলা ক্লাসে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সাথে রয়েছে আমি মোহাম্মদ আনাস সিদ্দিকী, বাংলা শিক্ষক। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলিম পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। আমরা আজকে বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু আমাদের খুব সামনেই পরীক্ষা অতি সন্নিকটে চলে এসেছে, তো সামনেই আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই বাংলা প্রথম পত্রে কীভাবে আজকে আমরা ভালো করব এবং তারই সাথে কীভাবে ভালো একটা নাম্বার উঠতে পারে এবং প্রত্যেকটা টপিক কীভাবে পড়ব, কী বিষয়গুলো পড়ব তা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আমরা আজকের ফাইনাল সেশনের মধ্যে দুটো ভাগ বিদ্যমান রেখেছি, একটা হচ্ছে গদ্য আর একটা পদ্য। গদ্য আর পদ্যের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়টিতে গুরুত্ব দিতে হবে তার নামটি হচ্ছে মূলত এমসিকিউ। এবং সিকিউর ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমাদের চরিত্র। প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে আমরা সবসময় সবচেয়ে বেশি ফোকাস রাখবো যে আমাদের চরিত্রগুলোতে কোন কোন বিষয় নিয়ে আমরা মূলত এই চরিত্রগুলোর বৈশিষ্ট্যগুলো দেখছি। চরিত্রের বৈশিষ্ট্যই আমাদের গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু। তো এই জন্য আমরা চরিত্রের বিষয়বস্তুগুলো নিয়েই মূলত ভালো করে পড়ব। তারই সাথে কবিতা এবং গল্পের যথাযথ মূল ভাবটাকে ভালো করে আপনার আয়ত্তে রাখতে হবে এবং গল্প এবং কবিতাকে ভালো করে আত্মস্থ করার জন্য প্রত্যেকটা গল্প এবং কবিতার ক্ষেত্রে আপনি দাগিয়ে পড়বেন। এক্ষেত্রে আপনি এমসিকিউতে ভালো একটা ফলাফল পেতে পারেন। আরও তারই সাথে আপনি সিকিউতে ভালো করার জন্য প্রত্যেকটা গল্পের মূল ভাব অথবা কবিতার মূল ভাব এবং গল্প এবং কবিতার মূল অবকাঠামো কী, এই বিষয়বস্তু আপনার ভালো জানা প্রয়োজন। তো এই জন্য আজকে আমরা নিয়ে এসেছি এই আলিম পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশনে। তো এক্ষেত্রে আমরা প্রথমত শুরু করব গদ্য দিয়ে। তো গদ্যে প্রথমে রয়েছে আমাদের সবার পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত অপরিচিতা গল্প। তো এই অপরিচিতা গল্পটি আসলে এই অপরিচিতা গল্পের মূল কথাটি হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। তৎকালীন সমাজের মধ্যে একটা সবচেয়ে মারাত্মক একটা প্রথা ছিল যৌতুক প্রথা, যেটা বর্তমানেও আমাদের বিভিন্ন জায়গার মধ্যে প্রচলিত। তো এই যৌতুক প্রথার বিরুদ্ধে মূলত তৎকালীন সময় থেকে বিভিন্ন লেখকগণ প্রতিবাদ দেখিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিবাদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে গল্পটি রচিত হয়েছে তার নাম হচ্ছে অপরিচিতা গল্প। তো এই অপরিচিত গল্পটি আপনি মূল কথা হিসেবে সবসময় ধরে রাখবেন যে এখানে যৌতুক প্রথার বিরুদ্ধে লেখক মূলত সমালোচনা করেছেন, একটা প্রতিবাদ দেখিয়েছেন যে যৌতুক প্রথার কারণে কীভাবে যে একটা বিয়ে ভেঙে যায়, কীভাবে যে অনুপম আর কল্যাণীর বিয়েটা ভেঙে গেল, তার কথাই মূলত এখানে ব্যক্ত রয়েছে। তো এখানে মূল চরিত্র হিসেবে যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে আপনি দেখছেন এখানে প্রধান চরিত্র, অপরিচিত গল্পের প্রধান চরিত্র হচ্ছে দুজন, একজন হচ্ছে অনুপম এবং আরেকজন হচ্ছে কল্যাণী। তো এই অনুপম হচ্ছে সদ্য মাস্টার্স পাস করা বেকার যুবক। তবে এই যে তার বিয়ের ঘটনা, যখন আপনাকে ঘটনা নিয়ে কথাবার্তা বলতে বলবে, আপনি মনে রাখবেন যে ঘটনা যখন ঘটছিল তখন অনুপমের বয়স ছিল 23, আর ঘটনা যখন বর্ণনা করছে তখন অনুপমের বয়স হয়েছে 27। আবার এই ক্ষেত্রে যখন আপনি দেখছেন কল্যাণীর যখন এই ঘটনা তথা বিয়ের ঘটনা যখন ঘটছে তখন তার বয়স ছিল 15। আবার আমরা দেখতে পারি গল্পের শেষের দিকে অনুপম আর কল্যাণীর সাথে ট্রেনে দেখা হয়েছে। তো এই ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স আপনাদের বই দেওয়া আছে 16 অথবা 17 এবং বর্তমানে কল্যাণীর বয়স হলো 19। এই ধরনের একটা কথাবার্তা আপনার এখানে বিদ্যমান রয়েছে। আমি আগেও আপনাদেরকে বারবার বলছি যে আপনি যখন গল্প পড়তে যাবেন আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন গল্পের যে ক্যারেক্টারগুলো রয়েছে, চরিত্রগুলো রয়েছে তার বৈশিষ্ট্যের উপরে। তো এক্ষেত্রে আপনি দেখছেন তো অনুপম সদ্য মাস্টার্স পাস করা বেকার যুবক, তার গুলুমুলু কিউট টাইপের চেহারার জন্য তাকে তার পণ্ডিত মশাইগণ শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেছিল, বিদ্রোহ করেছিল। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অনুপম হচ্ছে অনেকটা তার মামার উপর নির্ভরশীল একজন ব্যক্তি ছিল এবং মামা তাদের অনুপমদের সংসারের মধ্যে যত ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত সব কিছু কিন্তু তার মামাই নিত, যার কারণে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়েছিল তার মামাকে। এখানে একটা এমসিকিউ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট বা আসতে পারে এবং এই এমসিকিউটা হচ্ছে যে অনুপমের বয়স, যেহেতু আমরা জানি গল্পের মধ্যে অনুপমের বয়স কত ধরা হয়েছে 27। এখন এই যে আপনাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে গল্পের মধ্যে মামার বয়স কত হতে পারে, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। তো আপনি মনে রাখবেন যে অনুপমের থেকে বড় জোর 6 বছর বড় ছিল তার মামা, তার মানে মামার বয়স হবে 27
প্লাস 6 ইজ ইকুয়াল টু 33। আমার বয়স হচ্ছে 33 বছর। তো এখানে এই যে মামা হচ্ছেন প্রচণ্ড একটু লোভী টাইপের একজন মানুষ, যে আমাদের যখন এই বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আসে তখন আমাদের কোনো না কোনো অভিভাবক আসে যিনি অনেক ধরনের শর্ত রাখে। ঠিক একই রকম হচ্ছে এই জায়গায় একজন ক্যারেক্টার হচ্ছেন মামা, যিনি শর্ত রেখেছেন যে মানে ওনার এমন একজন বেহাই দরকার যার কাছে যথাযথ টাকা পয়সা থাকবে না, কিন্তু যে টাকা দিতে কখনো কুসুর করবে না। আবার যে মূলত তার মেয়ের ঘরে, মানে তার কাছে এমন একজন বেহাই দরকার যে তার মেয়ের ঘরে যখন বেড়াতে আসবে তাকে যদি গুড়গুড়ির পরিবর্তে বাদা হোকাই তামাক দে তাহলে যার নালিশ খাটিবে না, এমন একজন বেহাই দরকার কার? মামার। তো এই জন্য মামা মূলত এই গল্পের মধ্যে একজন অনেকটা ভিলেন টাইপের একটা ক্যারেক্টার আর কি। ঠিক আছে, আপনারা অবশ্যই মামার ক্যারেক্টারটা একটু ভালো করে পড়বেন। তবে মামা ছিলেন তার অনুপমদের সংসারের প্রধান ব্যক্তি। মানে অনুপমের বাবা, অনুপম ছোট অবস্থায় মারা যায়। মূলত অনুপমের বাবা একজন ওকিল ছিলেন, ওকালতি করতে করতে তিনি তার সমস্ত বয়সটা পার করে দিয়েছেন। তার মূলত তার প্রচুর টাকা পয়সা ইনকাম করেছিলেন ওকালতির মধ্য দিয়ে, ভোগ করার যথাযথ নিমেষ পর্যন্ত পাননি। তো মৃত্যুতে তিনি যে তার হাঁফ তথা শেষ নিঃশ্বাস ছেড়েছেন, এটাই তার প্রথম অবকাশ ছিল। তো এই হচ্ছে মামার ক্যারেক্টার। তো এই যে মামা, দুঃখিত, এই হচ্ছে তার অনুপমের বাবার ক্যারেক্টার। এখানে যদিও বা অনুপমের বাবার কথা উল্লেখ নেই, আপনারা চাইলে ছোট্ট করে অনুপমের বাবার ক্যারেক্টারটা একটু পড়তে পারেন। অনুপমের বাবা, তো এই অনুপমের বাবা মূলত এই ধরনের মানুষ ছিল। তো অনুপমের বাবা মারা যাওয়ার পর থেকে অনুপমদের সংসারের সমস্ত সংসারটাকে অনেকটা, ইন্ডিয়াতে একটা নদী রয়েছে প্রখ্যাত নদী, নাম হচ্ছে তার ফল্গু নদী। এই ফল্গু নদীর বালির মতো শুষে নিয়েছিল মামা। তো এখন অনেক সময় ফল্গু নদী থেকে একটা এমসিকিউ আসতে পারে। ফল্গু নদীর এমসিকিউটা হচ্ছে এই ধরনের যে ফল্গু কেমন নদী বা কোন ধরনের নদী। আপনি অবশ্যই মনে রাখবেন যে ফল্গু একটা অন্তঃসলিলা নদী। ফল্গু একটা অন্তঃসলিলা নদী, অর্থাৎ যার ভেতর দিয়ে পানি বহমান থাকে, ভেতর দিয়ে পানি বয়ে যায়, এই ধরনের একটা নদী হচ্ছে ফল্গু নদী। এই হচ্ছেন অবস্থা। তো এই হলো অনুপমের অভিভাবক মামা। পক্ষান্তরে কল্যাণীর একজন প্রখ্যাত বলিষ্ঠ ব্যক্তিত্বযুক্ত একজন অভিভাবক ছিলেন, যার কল্যাণীর বাবার নাম হচ্ছেন ডাক্তার শম্ভুনাথ সেন। তিনি ছিলেন মূলত একজন ডাক্তার। ওনার বয়স 40-এর কিছু এপারে ওপারে, অপশন হয়তো 39 বা 41 থাকতে পারে আপনার। তো এই ধরনের একজন অবস্থা। তো ডাক্তার শম্ভুনাথ সেন কে নিয়ে অনেক সময় এমসিকিউতে একটা যদি পেঁচানো টাইপের প্রশ্ন আসতে পারে, যে শম্ভুনাথ সেন সম্পর্কে প্রশ্নটা এই ধরনের আসতে পারে যে শম্ভুনাথের বয়স 40-এর এই পারে ও পারে। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, আপনার যদি অপশনে মূলত 39, 40, 41 দেওয়া থাকে, আগে 39 দেখানোর চেষ্টা করবেন, 39 না থাকলে 41 দেখাবেন। এই ধরনের একটা উত্তর আপনি মনে রাখবেন। তো এখানে এই পুরো গল্পের মধ্যে একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব, একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ হচ্ছেন মূলত শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এই পুরো গল্পের মধ্যে আপনি একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব তার মধ্যে থেকে পাবেন। যখন দেখা যায় গল্পের চরম মুহূর্ত, তথা যখন অনুপম এবং তার মামা তার অনুপমের পুরো বরযাত্রী নিয়ে যখন কল্যাণীদের ঘরে উপস্থিত হয়, তখন অনুপমের মামার তখনও একটা ইচ্ছা ছিল, প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ছোটো ইচ্ছা থাকে। মামার জীবনে ইচ্ছা ছিল তিনি কখনও কারো কাছে ঠকবেন না। তো মামার একটা মূলত মনে হয়েছে যে ডাক্তার শম্ভুনাথ সেন হয়তো তার কন্যার গহনায় তাকে ফাঁকি দিতে পারে, কম দিতে পারে। তো এই জন্য মামা মূলত বিবাহ শুরুর পূর্বে কন্যার গহনা চেক করার একটা অভিপ্রায় ডাক্তার শম্ভুনাথ সেনের কাছে প্রকাশ করেন। তো ডাক্তার শম্ভুনাথ সেনের কাছে এই বিষয়টা অত্যন্ত অপমানজনক লাগে, যার কারণে ডাক্তার শম্ভুনাথ সেন মূলত ওনাদেরকে আহার করিয়ে ওনাদের বাড়ি থেকে বের করে দেয় বা তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার পরবর্তীতে ডাক্তার শম্ভুনাথ সেন সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করতে পারে, এখানে একটা প্রশ্ন কিন্তু প্রায় সময় আসতে পারে, যেটা বিগত সালেও এসেছে, আমি দেখেছি যে এখানে একটা কথা আসতে পারে যেটা শম্ভুনাথ সেন কর্তৃক বলা, এবং এই কথাটার নাম হচ্ছে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। তো এখানে শম্ভুনাথ সেন থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা, দুঃখিত, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। তো আপনি মনে রাখবেন যে ঠাট্টা সম্পর্কে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এই
কথাটির মধ্যে কি প্রকাশ পাচ্ছে আপনি বলবেন এই কথাটির মধ্য দিয়ে শম্ভুনাথ সেন তার বলিষ্ঠ ব্যক্তিত্বকে প্রকাশ করেছে। এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। তো তার জন্য আপনি মনে রাখবেন যে এই পুরো গল্পের মধ্যে সবচেয়ে স্ট্রং পার্সোনালিটি বা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হচ্ছেন ডাক্তার শম্ভুনাথ সেন। তো এই জন্য ঠাট্টা সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই বলতে মূলত ডাক্তার শম্ভুনাথ সেন মামাকে বুঝিয়েছেন, অর্থাৎ মামার সামনে নিজের বলিষ্ঠ ব্যক্তিত্বকে প্রকাশ করেছেন। আচ্ছা আমার নেই, এই হচ্ছে কথা। তো এছাড়াও এই গল্পের মধ্যে একটা বলতে পারেন হচ্ছে অনেকটা রসকস মিশিয়ে কথা বলতে পারে এমন একজন ব্যক্তি এখানে বিদ্যমান রয়েছেন, এবং এই ব্যক্তির নাম হচ্ছে হরিশ। হরিশ হচ্ছে অনুপমের বেস্ট ফ্রেন্ড বা বলতে পারেন সর্বোৎকৃষ্ট বন্ধু। হরিশ মূলত কানপুরে কাজ করে থাকেন এবং ডাক্তার শম্ভুনাথ সেনের সাথে তার অনেকটা ভালো সম্পর্ক ছিল। আর হরিশেই এই বিয়ের প্রপোজাল তথা প্রস্তাবটা মূলত মামার কাছে এনেছিলেন। হরিশ সম্পর্কে দুটো এমসিকিউ আপনি পেতে পারেন। প্রথমত আপনাকে বলতে পারে আসর জমাতে অদ্বিতীয় কে, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। আপনি মনে রাখবেন অবশ্যই আসর জমাইতে অদ্বিতীয় বললে তখন আপনি বলবেন অবশ্যই সেটাকে হরিশ। আসর জমাইতে অদ্বিতীয়, এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। তাছাড়া আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে মামা কাকে পেলে একদম ছাড়তে চান না, সেটা হচ্ছে হরিশ। কারণ হরিশ অনেকটা রসকস মিশিয়ে কথাবার্তা বলতে পারে, যার কারণে মামা তাকে পেলে ছাড়তে চায় না। এবং মামাই তাকে মূলত প্রস্তাব দিয়েছিল, হরিশ মূলত মামাকে প্রস্তাব দিয়েছিল কল্যাণী এবং কল্যাণীর পরিবার সম্পর্কে যথাযথ তথ্য দিয়েছে। কল্যাণীর প্রস্তাবটা হরিশের মাধ্যমে এসেছে। হরিশ মূলত এখানে আরেকটা এমসিকিউ চাইলে আপনি পেতে পারেন, সেটা হচ্ছে যে হরিশ কোথায় কাজ করত। আপনি অবশ্যই মনে রাখবেন যে হরিশ কানপুরে কাজ করত, আর ওই কানপুরের মধ্যে ডাক্তার শম্ভুনাথ সেন এবং কল্যাণী একসাথে থাকতো। কারণ একটা সময় কল্যাণীর পিতাদের প্রচুর পরিমাণ জায়গা জমি ছিল, বা বলতে পারেন হচ্ছে প্রচুর পরিমাণ সম্পত্তি ছিল, কিন্তু এখন তলায় সামান্য কিছু বাকি রয়েছে বিদায় তাদের বংশমর্যাদা রক্ষা করিয়ে চলাটা কঠিন বিদায় তারা এখন পশ্চিমে গিয়ে বসবাস করছেন তথা পশ্চিমবঙ্গে গিয়ে বসবাস করছেন। এই হচ্ছে কথা। তো এই হচ্ছে আমাদের প্রধান ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো আমরা একটু ভালো করে পড়বো, কারণ এই ক্যারেক্টারগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসার মতো উপযোগী, এবং ফাইনাল পরীক্ষার মধ্যে এই ক্যারেক্টারগুলো থেকে যে কোনো একটা ক্যারেক্টার গতে আপনাকে বিশ্লেষণ করতে দিতে পারে। কারণ অনেক সময় আমরা দেখি ঘতে ক্যারেক্টারের সাদৃশ্য বৈসাদৃশ্য আপনাকে বের করতে দেয়। তো আপনি এই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই যে এখান থেকে হয়তো অনুপম বা কল্যাণী বা মামা বা ডাক্তার শম্ভুনাথ সেন বা হরিশ থেকে একটা মূলত যে কোনো একটা ক্যারেক্টার আপনাকে বলতে দিচ্ছে, বা যে কোনো একটা ক্যারেক্টার আপনাকে ব্যাখ্যা করতে দিতে পারে। এবং আপনি প্রত্যেকটা সময় বারবার মনে রাখবেন যে গদ্য পড়ার সময় আমি প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উক্তি সবগুলো দাগিয়ে পড়ব। তো এটা গেল আমাদের প্রথম গদ্য, নাম হচ্ছে তার অপরিচিতা। এর পরবর্তীতে চলুন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় গদ্য, নাম হচ্ছে তার আমার পথ। তো এই আমার পথ টপিকটা আমরা জানি দ্রোহের কবি কাজী নজরুল কর্তৃক রচিত আমার পথ প্রবন্ধ। তো এই পুরো প্রবন্ধের মূল কথা হচ্ছে নিজের আত্মনির্ভরতাকে চেনা। অর্থাৎ এইখানে মূলত কবি প্রথমত নিজের ভিতরে যে একটা বিদ্রোহী মনোভাব, নিজের ভিতরে যে একটা আত্মনির্ভরশীলতা, এটাকেই বাংলা জাতিকে চিনতে শিখিয়েছেন। তৎকালীন সমাজের মধ্যে বাংলা জাতি অনেকটা ঝিমিয়ে পড়েছিল। আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সকল বিদ্রোহীরা রয়েছেন, যারা ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এমন ব্যক্তিরা একটু ঝিমিয়ে পড়েছিল। তো তাদের ভিতরে যে সত্য রয়েছে, তাদের ভিতরে যে আত্মনির্ভরতা রয়েছে, ওই আত্মনির্ভরতাকে চেনার জন্য লেখক এই আমার পথ প্রবন্ধটি রচনা করেছেন। এবং এই আমার প্রবন্ধের মধ্যে লেখক মূলত এই আত্মনির্ভরশীলতাকে একটা নতুন নাম দিয়েছেন, এবং এই নামটা হচ্ছে সত্য। তো তার জন্য উনি শুরুতেই বলে দিয়েছেন, উনি তার আত্মনির্ভরতাকে প্রথম লাইনের মধ্যেই ব্যক্ত করেছেন। উনি বলছেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমি যাত্রাপথে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। তো এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে উনি বারবার তার আত্মনির্ভরশীলতাকে প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য একটা কথা এখানে মনে রাখতে হবে যে উনি সবসময়, আপনারা হয়তো ক্লাস 9-10ও দেখেছেন বা ইন্টারও, উনি একজন ব্যক্তির কথা আমার পথ প্রবন্ধের মধ্যে উনি ব্যক্ত করেছেন, এবং ওই ব্যক্তি ওই একজন মহান নেতার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী। তো এখানে এই পুরো গল্পের মধ্যে একজন ব্যক্তির নাম মেনশন আছে, ওনার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তো এখানে লেখক বোঝাতে চাচ্ছেন যে আমরা মূলত সকল ক্ষেত্রে আত্মনির্ভরশীলতাকে সবসময় ধারণ করি না। যার
প্রকৃত উদাহরণ দিতে গিয়ে লেখক বলছেন এখানে যে আমি আছি না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজি আছেন। অর্থাৎ আমাদের ভিতরে যে আত্মনির্ভরশীলতা, আমরা তাকে প্রকাশ না করে আমরা গান্ধীজির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এইটাকে লেখক একটা নাম দিয়েছেন এবং এইটার নাম হচ্ছে পরাবলম্বন। এই পরাবলম্বন নিয়ে আপনাকে একটা এমসিকিউ করতে পারে। এই পরাবলম্বন নিয়ে আপনার দুটো এমসিকিউ আছে। যদিও প্রথম যে এমসিকিউটা বলবো এটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট, যে আপনাকে প্রশ্ন করতে পারে যে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। এখানে মূলত আপনাদের বইয়ের মধ্যে এই শব্দটা ফেললে আকারে আছে। তো এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেললে, আপনি অবশ্যই বলবেন পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। ঠিক আছে, তো এটা লেখক বলেছেন যে আমাদের বলতে পারে যে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেললে বা নিষ্ক্রিয় করে ফেললো, তাহলে আপনি অবশ্যই বলবেন যে পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে, পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে। তাহলে পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে। এছাড়া আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে যে কি সবচেয়ে বড় দাসত্ব, কি সবচেয়ে বড় দাসত্ব, আপনি অবশ্যই বলবেন পরাবলম্বনেই সবচেয়ে বড় দাসত্ব। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এর পরবর্তীতে আপনাদের জন্য ছোট্ট একটা টেকনিক, সেটা হচ্ছে এই পুরো প্রবন্ধ যদি আপনি মূল ভাবটা যদি বের করতে না পারেন, তাহলে আপনি সবসময় দেখবেন এই প্রবন্ধের শেষের যে প্যারাটা রয়েছে, একদম লাস্ট যে প্যারাটা রয়েছে, ওই প্যারাতে কবি মানব ধর্ম নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, মানব ধর্মই পরম ধর্ম। মানুষের যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কখনো হিংসা বা দুশ্মনির ভাব আনে না। তো এই জায়গায় উনি আমার পথ প্রবন্ধ রচনার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তাও কিন্তু উনি ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে মিলনের অন্তরায় বা ফাঁকি রয়েছে, তার গলদ কোনখানে তা দেখিয়ে দেওয়াই আমার পথ প্রবন্ধের অন্যতম উদ্দেশ্য। তো এই কথাটাও উনি এখানে ব্যক্ত করেছেন। তার মানে উনি এখানে সবার উপরে মানব ধর্মকেই জায়গা দিয়েছেন। তাই আপনি এই পুরো প্রবন্ধের মূল কথা হিসেবে মানব ধর্মকেও ধরতে পারেন। এবং এখানে শেষের দিকে গল্পের শেষের প্যারাতে উনি মানব ধর্মের জয়গান করেছেন, যার কারণে গিয়ে আমার পথ প্রবন্ধের মধ্যে মানব ধর্মের জয়গান একটা বিশেষ স্থান উল্লেখ পেয়েছে। তো এই হচ্ছে আমাদের আমার পথ। আমি অবশ্যই আপনাদেরকে বলবো এমসিকিউর জন্য এই টপিকটা একটু ভালো করে পড়ে যাবেন, সাথে সিকিউর জন্য পড়ে যাবেন। তবে সিকিউতে আপনি যদি কখনও মূলত এটার মূল ভাবটা লিখতে না পারেন, মূল অংশটা লিখতে না পারেন, আপনি শেষের যে প্যারাটা রয়েছে, শেষ প্যারা যেটা রয়েছে ওটা লেখার একটু চেষ্টা করবেন। ওটাই মূলত এই গল্পের মূল ভাব হিসেবে প্রতিফলিত। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের তৃতীয় নম্বর গদ্যের মধ্যে। তৃতীয় নম্বর গদ্যের নাম হচ্ছেন বিলাসী। তৃতীয় নম্বর গদ্যের নাম হচ্ছে বিলাসী। তো বিলাসী গল্পটা আপনারাও পড়েছেন হয়তো। তো বিলাসী গল্পের ক্ষেত্রে আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এরকম যে বইয়ের কথা না শুনলে মৃত্যু অনিবার্য। এটার বাস্তবিক একটা অবস্থা হচ্ছে বিলাসী গল্প। যদিও বা এখানে জাতভেদ প্রথা নিয়ে কথাবার্তা বলেছে, তবেও আমার এই কথাটা মনে রাখার একটা টেকনিক হিসেবে আমি ব্যবহার করি যে বইয়ের কথা না শুনলে মৃত্যু অনিবার্য, যার একটা অবস্থা এই বিলাসী গল্পের মধ্যেই দেখানো হয়েছে। তো এই বিলাসী গল্পের মূল কথাটা হচ্ছে এই ধরনের যে বিলাসী গল্পের প্রধান যে অবস্থাটা দেখানো হয়েছে তার নাম হচ্ছে সামাজিক কুসংস্কার। এইখানে আপনি দেখবেন যে ক্যারেক্টারগুলো আমি এখানে নিচে দিয়েছি, তার মধ্যে প্রধান ক্যারেক্টার হচ্ছে মৃত্যুঞ্জয় এবং আরেকটা হচ্ছে বিলাসী। মৃত্যুঞ্জয় হচ্ছেন একজন ব্রাহ্মণ পরিবারের কায়স্থ গোত্রের সন্তান, যিনি নারদের মিত্তির বংশেরই সন্তান। প্রক্ষান্তরে যে বিলাসী হচ্ছে মালোপাড়ার সাপুরে সর্দারের মেয়ে। আমরা জানি তৎকালীন সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর কুসংস্কার বিদ্যমান ছিল, সেটা হচ্ছে জাতভেদ প্রথা, যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ কখনো সমাজের নিম্ন শ্রেণীর মানুষের ধারা বা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সাথে কোনো বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই ধরনের একটা প্রথা তৎকালীন সময়ে প্রচলিত ছিল। তো এটার বাস্তবিক নিদর্শন আকারে বিলাসী গল্পের মধ্যে এখানে লেখা আছে, বর্ণিত আছে। তো এই বর্ণনার মধ্যে আপনি দেখবেন এই পুরো গল্পটা বর্ণনা করেছেন লেখকেরই একজন সর্বোৎকৃষ্ট বন্ধু। লেখকের বন্ধুর নাম হচ্ছেন ন্যাড়া, যেটা চারগাঁয় ভাষায় বললে আমরা ডাব্বু বলি এ আর কি। আচ্ছা, তো এই যে বলতে পারেন হচ্ছে এই জায়গায় বিলাসী গল্পের যিনি
বর্ণনাকারী আপনাকে বলতে পারে অনেক সময় যে গল্পকথক কে ছিল, আপনি অবশ্যই বলবেন ন্যাড়া। ন্যাড়া হচ্ছেন মৃত্যুঞ্জয়ের একজন সর্বোৎকৃষ্ট বন্ধু বা উত্তম বন্ধু। মৃত্যুঞ্জয় অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষজন, চুপচাপ টাইপের থাকতে পছন্দ করত। মানুষজন তার সাথে বরং উপযাচক হয়ে নিজে থেকে যেচে কথা বলতো মৃত্যুঞ্জয়ের সাথে। তো মৃত্যুঞ্জয়ের একটা 20 থেকে 25 বিঘার একটা বিশাল আম কাঁঠালের বাগান ছিল এবং তার অনেকটা ভাঙাচোরা একটা বাড়ি ছিল। এই বাড়িতে কোনো মতে থেকে আম কাঁঠালের বাগানটাকে সে মূলত লিজ দিয়ে বা এই যে খাজনা দুঃখিত লিজ দেওয়ার মধ্য দিয়ে সে মূলত কোনো মতে তার সংসারটা চলতো। তো এখন একদিন মৃত্যুঞ্জয় প্রচণ্ড পরিমাণ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তো এই জায়গায় ন্যাড়া মূলত তো পাশের যে পাড়া ছিল, এই পাড়ার নাম হচ্ছে মালোপাড়া। তো মালোপাড়ার যিনি চিকিৎসক তাকে খবর দেয়। তো মালোপাড়ার চিকিৎসক মূলত আসার সময় তার মেয়ে সহ আসে, বিলাসী সহ আসে। বিলাসী মৃত্যুঞ্জয়ের করুণ অবস্থা দেখে মৃত্যুঞ্জয়ের সেবা করার শপথ নিয়ে থাকে। এখন বিলাসী ছিল সমাজের নিম্ন শ্রেণীর একজন মানুষ, মৃত্যুঞ্জয় একদম ব্রাহ্মণ পরিবারের সমাজের উচ্চ শ্রেণীর একজন মানুষ। তো এই যে বিলাসীর হাতের মূলত সেবা মৃত্যুঞ্জয় নেবে, এই জিনিসটা মৃত্যুঞ্জয়ের চাচা তথা বৃদ্ধ চাচা জ্ঞাতিকুড়ো তা মেনে নিতে পারলো না। এবং এইটার পেছনে মূলত কারণটা হচ্ছে সামাজিক কুসংস্কার। আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম যে তৎকালীন সমাজের মধ্যে এটা কুসংস্কার আকারে বিদ্যমান ছিল যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ কখনো সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না বা কোনো ধরনের সেবা থেকে শুরু করে কোনো ধরনের বৈবাহিক বন্ধন, কোনো বন্ধন আবদ্ধ হতে পারবেন। তো এই জায়গায় জ্ঞাতিখুড়ো একটু বিরোধিতা করা শুরু করে এবং জ্ঞাতিখুড়োর টার্গেট ছিল বা লক্ষ্য ছিল যে মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে তারা হয়তো সমাজ থেকে বের করে দিবে অথবা মূলত তারা প্রাণে মেরে ফেলবে। এই ধরনের একটা অবস্থা তারা বিদ্যমান করেছিল। জ্ঞাতিখুড়ো চেয়েছিল এই ধরনের একটা অবস্থা তৈরি করার জন্য। পক্ষান্তরে ওই জায়গায় ন্যাড়া মূলত তারা মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে বাঁচায় এবং মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে মূলত বাগানের শেষ পর্যায়ে গিয়ে রেখে আসে এবং বলে তাদেরকে এই জায়গা থেকে চলে যেতে। এর পরবর্তীতে মৃত্যুঞ্জয় মূলত বিলাসীর সাথে বিলাসীর বাবার বাড়িতে থাকে এবং বিলাসীর বাবার বাড়িতে থাকতে থাকতে মৃত্যুঞ্জয়ের একটা শখ জাগে, সেও একজন প্রখ্যাত সাপুড়ে হবে, যার জন্য সে মূলত মৃত্যুঞ্জয় বিলাসীর বাবার কাছ থেকে সাপুড়ে বিদ্যা রপ্ত করে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনারা অনেক সময় ফেলে যেতে পারেন যে বলতে পারেন যে মৃত্যুঞ্জয় যখন তার বিলাসের বাবার কাছ থেকে যেই সাপুড়ে বিদ্যা রপ্ত করেছে, সাপুড়ে বিদ্যা রপ্তের কারণে মৃত্যুঞ্জয়কে একটা উপাধিও দেওয়া হয়েছিল এবং ওটার নাম হচ্ছে মন্ত্র ঔষধি। একটা উপাধিও দেওয়া হয়, এটার নাম হচ্ছে মন্ত্র ঔষধি। তো এই ধরনের একটা উপাধি মৃত্যুঞ্জয়কে মূলত দেওয়া হয়েছিল, মৃত্যুঞ্জয়কে দিয়েছিল বিলাসীর বাবা দিয়েছে। তো এইটাই হচ্ছে মূলত বিলাসী গল্পের মূল অবস্থা যে তৎকালীন সমাজে মূলত উচ্চ শ্রেণীর মানুষ কখনো নিম্ন শ্রেণীর মানুষের সাথে কোনো ধরনের বন্ধনে আবদ্ধ হতে পারবে না। যদি আবদ্ধ হয় তাকে হয়তো সমাজ থেকে ত্যাগ করা হবে অথবা তাকে প্রাণে মেরে ফেলার মতো একটা অবস্থা তৈরি করা হয়েছিল। তৎকালীন সমাজের এই অবস্থাটাকেই মূলত বিলাসী গল্পের মধ্যে লেখক মূলত দেখিয়েছেন। তো এটাই ছিল আমাদের বিলাসী গল্প এবং বিলাসী গল্পে অবশ্যই আপনি মূলত এমসিকিউ সিকিউ দুটোর জন্য ভালো করে পড়ে যাবেন এবং প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন বলে আমার বিশ্বাস। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একটা মানব প্রেম, একটা স্নেহমূলক একটা গল্প, অত্যন্ত ইমোশনাল একটা গল্প, নাম হচ্ছে তার আহ্বান। এই গল্পটাতে আমরা দেখছি গল্পটার যিনি গল্পটার মূল ভাবটা হচ্ছে এই ধরনের যে তৎকালীন সমাজের মধ্যে বা এখনও পর্যন্ত যে মানব প্রেম এবং একজন বৃদ্ধা কর্তৃক একজন অজানা মানুষের প্রতি স্নেহ। অর্থাৎ এখানে অজানা মানুষ বলতে মূলত এই গল্পের লেখককে বোঝানো হচ্ছে। লেখক মূলত প্রচণ্ড ব্যস্ত একজন ব্যক্তি, হঠাৎ করে যখন অফিস থেকে ছুটি পেয়েছেন একদিন গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পরবর্তীতে গ্রামের বাড়িতেই মূলত লেখকের কেউ ছিল না, একজন পরিচিত চক্রবর্তী মশাই ছিল। চক্রবর্তী মশাইয়ের বাড়িতে লেখক ছিল। তো ওই সময় হঠাৎ করে মূলত লেখকের সাথে বুড়ির দেখা হয়। লেখক এবং বুড়ির মধ্যে একটা মানে মা ছেলের মধ্যে যে একটা স্নেহের বন্ধন থাকে, ঠিক একই ধরনের একটা স্নেহের বন্ধন তৈরি হয়েছিল। তারা মূলত এই জায়গায় একটা প্রকৃত মানব প্রেমটা ফুটে উঠেছে এই বুড়ি কর্তৃক লেখকের জন্য স্নেহের মানে বন্ধন দ্বারা। তো যতদিন যতদিন পর্যন্ত লেখক এই অঞ্চলে থাকতো, তার গ্রামের বাড়িতে থাকতো, বুড়ি প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে আসতো। তো এই জায়গায় লেখক যতদিনই তার বাড়িতে স্টে করেছে
থেকেছে। বুড়ি হয়তো এক একদিন কাঁচা শশা নিয়ে এসেছে, তারপর কিছু কিছু একদিন আম নিয়ে এসেছে, আবার দুধ নিয়ে এসেছে, এ ধরনের একটা অবস্থা। তো লেখকের জন্য বুড়ি নিয়ে আসতো। তো একদিন বুড়ি প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে, এবং ওইবার যখন লেখক আসলো, লেখক দ্রুত গিয়ে বুড়িকে দেখতে গেল। তখন বুড়ি লেখককে বলল যে আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের পয়সা তুই দিস। এখানে একটা কথা মনে রাখতে হবে যে বুড়ি কর্তৃক লেখককে একটা নাম দেওয়া হয়েছিল, এবং এই নামটা হচ্ছে অমর গোপাল। এই নামে মূলত বুড়ি লেখককে ডাকতো। তো এরপরে শেষবার যখন লেখক বুড়িকে দেখতে গিয়েছিল, তখন বুড়ি প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিল, এবং লেখক যখন বুড়িকে দেখতে যায়, বুড়ির সামনে উপস্থিত হয়, বুড়ি লেখককে বলে যে আমাকে আমার কাফনের পয়সা তুই দিস। তো এর পরবর্তী লেখক আবার তার কর্মস্থলে ফিরে যায়, এবং এর পরবর্তী সময়ে যখন লেখক তার বাড়িতে যায়, তখন দেখে লেখক যেদিন গিয়েছে তার আগের দিনে বুড়ি মারা যায়। তো বুড়ি মারা যায় এই কথাটা লেখক সর্বপ্রথম জানতে পারে এই দিগম্বরী নামক ব্যক্তির কাছে, দিগম্বরী নামক মেয়ের কাছে এই কথাটা জানতে পারে। তো তখন বুড়ির ইচ্ছা মতো লেখক মূলত তার কাফনের পয়সা দেয় বুড়ির নাচ জামাইকে। তার ওই সাথে হচ্ছে লেখক এখানে মূলত যখন বুড়িকে মাটি দেওয়া হচ্ছিল, লেখকও যায়। তো বুড়িকে যখন মাটি দেওয়া হচ্ছে, তখন ওই জায়গায় শুকুর মিয়া, আবেদ আলী, নসর ওরা বিদ্যমান ছিল। তো ওই জায়গায় লেখকও গিয়ে অল্প পরিমাণ মাটি দিয়েছে। তো এই যে মূলত একটা অজানা মানুষের প্রতি একজন অজানা মানুষের যে স্নেহ ভালোবাসা এই গল্পের মধ্যে তাই ফুটে উঠেছে, যেখানে দেখা যায় বুড়ি কর্তৃক আপন মায়ের মতো লেখককে স্নেহ প্রদান করেছে, এবং লেখকও বুড়ির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছে। এই হচ্ছে আহ্বান গল্পের মূল কথা। তো এর পরবর্তীতে আমরা চলে যাব এই মূলত গদ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যে গদ্যটা রয়েছে, এর পরবর্তী গদ্য নাম হচ্ছে তার রেইনকোট। তো আমাদের এর পরবর্তী গদ্যের নাম হচ্ছে রেইনকোট। আমরা চলে যাচ্ছি রেইনকোট গল্পের মধ্যে। তো রেইনকোট গল্পটি আপনারা সবাই জানেন, এটা সবাই হয়তো পড়েছেন। আমরা জানি যে মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে মূলত রেইনকোট গল্পটা বলা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা অঞ্চলের যে পরিস্থিতি রয়েছে, পাক হানাদার বাহিনী কর্তৃক যে আক্রমণ করা হচ্ছিল, ঢাকার মধ্যে যে একটা থমথমে পরিস্থিতি বিরাজমান ছিল, তার একটা অবস্থা এই গল্পের শুরুতে বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে আপনি এখানে দেখতে পাবেন যে মুক্তিযোদ্ধা তথা এখানে মুক্তিযোদ্ধাদেরকে একটা নামধারা সম্বোধন করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, এবং এই নামটা হচ্ছে মিসক্রিয়ান্ট। মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী, তবে এখানে মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানের হানাদার বাহিনী মিসক্রিয়ান্ট বলেই ডাকতো। তো এখানে মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী, এই ধরনের কোনো কিছু আপনি মনে রাখবেন। তো এখানে মুক্তিযোদ্ধাদের দ্বারা যে পাকিস্তানের বাহিনীর যে মূলত ক্যাম্প রয়েছিল, ক্যাম্পটা ছিল আসলে ঢাকা কলেজের জিমনেশিয়ামের মধ্যে। ওই জিমনেশিয়ামে যে গেরিলা আক্রমণ করা হয়েছে, ওই গেরিলা আক্রমণকে নিয়ে মূলত এই গল্পটি বর্ণিত। তো এই গল্পটিতে দেখা যায় এই গল্পটিতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলো সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। আপনার এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, সিকিউর গতে আপনাকে আলোচনা করতে দিতে পারে। তো এই গল্পের যে প্রধান ক্যারেক্টার তার নাম হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা সম্পর্কে অনেকগুলো এমসিকিউ আপনি পেতে পারেন। প্রথমত আপনাকে বলতে পারে যে নুরুল হুদা কোন বিভাগের প্রভাষক ছিল, আপনি অবশ্যই বলবেন নুরুল হুদা রসায়ন বিভাগের প্রভাষক ছিল। দ্বিতীয়ত আপনাকে বলতে পারে যে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ছিল, আপনি অবশ্যই বলবেন ঢাকা কলেজের প্রভাষক ছিল। এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। তো এছাড়া নুরুল হুদা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে এইভাবে যে নুরুল হুদার যে সহধর্মিণী তার নাম হচ্ছে আসমা। তো আসমার একটা ছোট ভাই ছিল, সেই আসমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মিন্টু। মিন্টু হচ্ছে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এসে হঠাৎ করে মানে এই ঢাকার মধ্যে ঢুকে পড়ে অথবা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে এবং ধর করে মিলিটারিদেরকে মারে, যার কারণে এই মিন্টুর কারণে নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হতো তথা চিন্তিত থাকতে হতো। তো যাই হোক, তো নুরুল হুদা মূলত তার পরিবার নিয়ে ঘুমাচ্ছিল, হেমন্তের ঝিমঝিম বৃষ্টি। তো এর আগের দিন রাতের বেলা মূলত পাক হানাদার বাহিনীর চারিদিকে অত্যাচার, বড় বড় কামানের গোলার কারণে পরিবার ঘুমাতে পারেনি। নুরুল হুদা তার পরিবার নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল, যার কারণে তারা খাটের নিচে ঘুমিয়ে পড়েছে এবং পরিবারের সবাই ঘুমানো ছিল, নুরুল হুদা একটু জাগো অবস্থা। এবং যখন একদম ভোরবেলা ফজরের আজান হয়, তখনই মূলত পাকিস্তানের হানাদার বাহিনী অতিরিক্ত হেমন্তের বৃষ্টির কারণে
তারা যুদ্ধবিরতিতে গোলাগুলির বিরতিতে। তো বিরতি দেওয়ার পরবর্তীতে এই হেমন্তের বৃষ্টিতে নূর হুদার একটু ঘুম ঘুম ভাব আসে। এমন সময় হঠাৎ করে দরজার মধ্যে ঠকঠক আওয়াজ হয়। ঠকঠক আওয়াজ হওয়ার সাথে সাথে নূর হুদা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এই মিলিটারির জন্য এই কয়েকদিনের মধ্যে সে অনেক সূরাই মুখস্থ করেছে। 5 কালেমা সবসময় তার মুখের মধ্যেই ছিল। তো যখনই হঠাৎ করে নুরুল হুদার দরজার মধ্যে নক করে নুরুল হুদা ভয় পেয়ে যায়। নুরুল হুদা মনে করে আল্লাহ, মিলিটারি না তো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই ধরনের এভাবে করে এই জায়গায় নুরুল হুদা মূলত দোয়া পাঠ করেছিল। তারপর নুরুল হুদা অনেকটা সাহস করে যখন দরজা খুলতে যায়, দরজা খুলে দেখে এটা আর কেউ নয়, এটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদেরই একজন পিয়ন, নাম হচ্ছে তার ইসহাক মিয়া। ইসহাক মিয়া থেকে আপনার এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা হচ্ছে এই ধরনের, ইসহাক মিয়ার গড়ন কীরকম, ভাঙাচোরা গাল, খসখসে দাড়ি। এপ্রিল মাসের শেষ থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে, তো সে এখন উর্দু ভাষায় কথা বলে। তো ইসহাক মিয়া হচ্ছে এই ধরনের। তো ইসহাক মিয়াকে ডক্টর আফাজ আহমদ পাঠিয়েছে এই কারণে যে কলেজে কারা যেন মিসক্রিয়ানরা বোমা মেরেছে বা গ্রেনেড মেরেছে, এই ধরনের একটা অবস্থায় এই ধরনের একটা খবর দিয়ে ইসহাক মিয়াকে পাঠানো হয়েছে। 3 জন ব্যক্তিকে মূলত এই জায়গায় ডক্টর আফাজ আহমদ সাসপেক্ট করেছে, সন্দেহ করেছে। তার মধ্যে 1 নম্বর ছিল নুরুল হুদা, 2 নম্বর হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর আব্দুস সাত্তার মৃধা, 2 নম্বর ব্যক্তির নাম হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর আব্দুস সাত্তার মৃধা, এবং 3 নম্বর যে ব্যক্তি, এখানে একটু মনে রাখবেন অবশ্যই, জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর আব্দুস সাত্তার মৃধা জিওগ্রাফি, এবং 3 নম্বর যে ব্যক্তি তার নাম হচ্ছে উর্দুর প্রফেসর আকবর সাজিদ। এদিকে একটা কথা মনে রাখতে হবে যে আকবর সাজিদকে কিন্তু প্রিন্সিপাল সাহেব যথাযথ তোয়াজ করতেন। আকবর সাজিদ উর্দু। তো এই 3 জন ব্যক্তিকে দেখে পাঠানোর জন্য ইসহাক মিয়াকে পাঠানো হলো। সবার আগে পাঠানো হয়েছে নুরুল হুদার কাছে। তো নুরুল হুদাকে ডাকা হয়েছে যে কলেজের দেয়াল ঘেঁষে কারা যেন বোমা মেরেছে। তো এখন নুরুল হুদা মূলত এই জায়গায় ইসহাক মিয়ার কথা শুনে ঢাকা কলেজের মধ্যে গমন করে। তো এই হচ্ছে নুরুল হুদা ক্যারেক্টার। তো নুরুল হুদা ক্যারেক্টারটা সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট, এবং এ ব্যক্তি মুক্তিযোদ্ধাদেরকে পরোক্ষভাবে সাহায্য করেছিল, এবং তারই সাথে এ ব্যক্তির মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে অবদান রয়েছে। এ ব্যক্তি গল্পের শেষের দিকে যখন এ ব্যক্তি পাক হানাদার বাহিনীর সামনে ধরা খায়, তখনই এই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হয় যে তার সাথে মিসক্রিয়ানদের কোনো আতাত রয়েছে কিনা, তখন সে বলে হ্যাঁ, স্বীকার করে সে তার সাথে মিসক্রিয়ানদের আতাত রয়েছে, কিন্তু সে কখনো মিসক্রিয়ানদের মূলত আস্তানা যেটা ওইটার কথা কখনো বলেন। তো যার কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পরোক্ষ মুক্তিযোদ্ধা হিসেবে নুরুল হুদার একটা ভূমিকা বিদ্যমান রয়েছে। তো এই গল্পের মধ্যে আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে তার নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। এই আফাজ আহমেদের সাথে 2টো নতুন ডিগ্রি মূলত এই জায়গায় যুক্ত হবে। একটা নাম হচ্ছে এমএসসি এবং আরেকটার নাম হচ্ছে পিএইচডি। তো এই এমএসসি এবং পিএইচডি হোল্ডার একজন ব্যক্তি ডক্টর আফাজ আহমদ, এ হচ্ছে ঢাকা কলেজের প্রিন্সিপাল। এই ব্যক্তি অত্যন্ত বলতে পারেন হচ্ছে পাকিস্তানি জাতীয়তাবোধ লালনকারী একজন ব্যক্তি। পাকিস্তানের জন্য দিনরাত আল্লাহর কাছে দোয়া দরুদ পড়তো, কান্নাকাটি করতো, এবং এই ব্যক্তি মিলিটারিদেরকে উপদেশ দিত, মিলিটারিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকতো। এই ব্যক্তি বলেছিল একটা লাইন, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এটা আসতে পারে, যে পাকিস্তানের সারা শরীরের কাঠা হলো শহীদ মিনার। এই ধরনের কথা, একটা উক্তি এই ব্যক্তি বলেছে। এটা কিন্তু এমসিকিউতে আসার মতো একটা প্রশ্ন। তো তার জন্য এই কথাটা একটু মনে রাখবেন যে পাকিস্তানের সারা শরীরের কাঠা হলো শহীদ মিনার, এই ধরনের একটা কথা এই ব্যক্তি বলেছিল। তো এই কথাটা অনেক সময় আসতে পারে। তো তার জন্য আপনারা এই ডক্টর আফাজ আহমেদ ক্যারেক্টারটা একটু ভালো করে পড়বেন। তার পরবর্তীতে যে ক্যারেক্টারটা আসছে জাদ্রেল মিলিটারি পান্ডা। এই জাদ্রেল মিলিটারি পান্ডা হচ্ছে ঢাকা কলেজে বিদ্যমান পাকিস্তানি যে মিলিটারি ক্যাম্প ছিল, যেটা ঢাকা কলেজের জিমনেশিয়ামে বিদ্যমান ছিল, ওই ক্যাম্পটার পরিচালক। তো এই পরিচালককে কিন্তু ডক্টর আফাজ আহমেদ প্রচণ্ড পরিমাণ ভয় পেতেন। এত পরিমাণ ভয় পেতেন যে তার কালো মুখ বেগুনি হয়ে যেত। তো এই জন্য ডক্টর আফাজ আহমেদ কিন্তু যদিও বা কলেজের পরিচালক থাকলেও, কলেজের কিন্তু পরোক্ষভাবে পুরো কলেজটা কন্ট্রোল করে থাকতো জাদ্রেল মিলিটারি পান্ডা। তো এই জাদ্রেল মিলিটারি পান্ডার কথা অনুযায়ী ডক্টর আফাজ আহমেদ এই অঞ্চলটাতে মূলত কলেজ চালাতো, কলেজকে পরিচালনা করে থাকতো। তো এই হচ্ছে মূলত আমাদের রেইনকোট গল্প। রেইনকোট গল্প অত্যন্ত জরুরি, এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই গল্প থেকে প্রতি বছর প্রায় সময় প্রশ্ন এসে থাকে, প্রতি বছরের প্রশ্ন হয়। আপনারা প্রত্যেকের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, এই গল্পটা প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন, উক্তিগুলো ভালো করে দেখে পড়বেন। অবশ্যই এই গল্প থেকে আপনি যথাযথ কমন পাবেন বলে এটা আমার বিশ্বাস।
এই হচ্ছে আমাদের গদ্য, এই হচ্ছে আমাদের গদ্যের সাজেশন। এর পরবর্তীতে আমরা চলে আসতেছি আমাদের পদ্যের সাজেশনের মধ্যে। তো যে পদ্যের সাজেশন রয়েছে, পদ্যের সাজেশনের ক্ষেত্রে যদি আমি প্রথম যে পদ্যটা আছে তা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সোনার তরী কাব্যের কবিতা সোনার তরী। তো এই কবিতার মূল কথা কিন্তু আপনারা কিন্তু জানেন যে এই কবিতার মূল কথা এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষ তার কর্মফলের জন্য বিখ্যাত, তার জৈব অস্তিত্বের জন্য নয়। অর্থাৎ আমাদের জৈব অস্তিত্ব কিন্তু ক্ষণস্থায়ী, আমরা যে কোনো সময় মারা যাব, মারা যাওয়ার মধ্য দিয়ে বর্তমান থেকে অতীতে পরিণত হব। কিন্তু আমরা যে কাজ করে যাচ্ছি, আমাদের যে কর্মফল রয়েছে, কর্মফলে আমাদের জীবনটাকে সারা জীবনের জন্য বা এই সারা দুনিয়ার মধ্যে বিখ্যাত করে রাখবে। আজকে আপনি দেখতে পারেন হিটলারকে, আপনি দেখতে পারেন আলবার্ট আইনস্টাইনকে, আপনি দেখতে পারেন পৃথিবীতে যত বিখ্যাত মানুষ রয়েছে আজ পর্যন্ত প্রত্যেকে কিন্তু তার কর্মফলের জন্য বিখ্যাত, তার জৈব অস্তিত্বের জন্য নয়। তো এই কবিতার মধ্যে লেখক অত্যন্ত খুব গভীর চিন্তা থেকে এই কথাটা বলছেন। এখানে কবি মূলত এখানে দেখাচ্ছেন যে ভয়ঙ্কর একটা স্রোতযুক্ত একটা নদীর মাঝখানে দ্বীপ সদৃশ একটা স্থানের মধ্যে কবি বিদ্যমান। কবির ঘর রয়েছে, ছোট্ট একটা ঘর রয়েছে, ঘরের পাশে ছোট্ট একটা ক্ষেত রয়েছে, ক্ষেতের মধ্যে মূলত কিছু ফসল রয়েছে। উল্লেখ্য এখানে ক্ষেত বলতে কবি তার জীবনকে বোঝাচ্ছে, আর এই ক্ষেতের মধ্যে যে সোনার ফসলগুলো তৈরি হয়েছে ওই ফসলগুলোকে কবি তার সামগ্রিক রচনাকে বোঝাচ্ছে, অর্থাৎ তার সৃষ্টি মহাকালের কর্মকে বোঝাচ্ছে। তো এই জায়গায় মূলত কবি দেখছেন যে আবহাওয়া প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর, চারিদিকে বৃষ্টি, আর পানি থই থই করছে, চারিদিকে ভয়ঙ্কর স্রোত খেলা করছে। তো এমন সময় কবি দেখছেন যে অপর পাড়টা দেখতে অত্যন্ত আকর্ষণীয়, মনোমুগ্ধকর দেখাচ্ছে। তো মূলত এখানে কবি এই একটা নদী, যে নদীকে উনি কল্পনা করেছেন, এই নদীর দু পাড়টা আসলে তিনটি কালকে বিস্তৃত করে বা বর্ণনা করে। নদীর এ পাড়টাকে আপনি যদি অতীত এবং বর্তমান কাল ধরেন, নদীর ওই পাড়টা হবে ভবিষ্যৎকাল। নদীর এই কালটা হচ্ছে অতীত এবং বর্তমান কাল। যদি আমরা একটু আরও ডিটেলসলি পড়তে যাই আমরা বুঝতে পারি যে এইভাবে যে এটা হচ্ছে নদী, এবং এই জায়গায় লেখক এখন বর্তমানে রয়েছেন। যে কোনো সময় লেখক স্রোতের সাথে ভেসে গিয়ে মারা গিয়ে অতীতে পরিণত হতে পারেন। এবং নদীর অপর পার যেটা রয়েছে ওটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছে, যার কারণে লেখক ওটাকে ভবিষ্যৎ বলছেন, ভবিষ্যৎকাল, তথা আমরা এটাকে নাম দিতে পারি মহাকাল। তো এই মহাকালকেই কবি আপন করতে চান, যদিও বা কবি আপন করতে পারবেন না, কিন্তু কবির কর্মফল হয়তো ভবিষ্যতে যেতে পারে বা আপন করতে পারে। তো এই জন্য কবি দেখছেন যে অপর পাড় থেকে কেউ আসছে কিনা। তো কবি দেখছেন যে হঠাৎ করে অপর পাড় থেকে একটা নৌকা বেয়ে একজন মাঝি নদীর এপারে আসছেন। যখনই নদীর তীরে এসেছেন কৃষক তথা কবি দৌড়ে গিয়ে মাঝিকে অনুরোধ করছে যে কৃষকের যত ফসল রয়েছে তা যেন নৌকায় তোলা হয়। এই জায়গায় মাঝি মূলত কৃষকের অনুরোধ মেনে নেয় এবং সকল ফসল মাঝির নৌকার মধ্যে তোলে। মাঝির নৌকাতে তোলার পরবর্তীতে এত পরিমাণ ফসল হয় যে শুধুমাত্র মাঝি বাদে অন্যকে বসার মতো আর জায়গা থাকে না। কিন্তু তারপরও এই জায়গায় মাঝি যখন তার নৌকা নিয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ করে কৃষক বলে ওঠে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হতভাগা কৃষক তাতে যেতে পারে না, কারণ ওখানে মূলত ঠাঁই থাকে না বা স্থান থাকে না, যা কৃষক নিজে উপলব্ধি করে বলে থাকে ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনারি ধান গিয়াছে বরি। তো এই জায়গায় কৃষক তা উপলব্ধি করতে পারে, যার কারণে মাঝি তার সকল সোনার ফসল নিয়ে ভবিষ্যৎকালে চলে যায়, আর এদিকে নীরব একাকিত্ব অবস্থার মধ্যে থেকে যায় বর্তমানকালে কবি তথা কৃষক। তো কৃষক এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন এটাই যে আমরা যে কোনো সময়, আমরা বর্তমানে রয়েছি, যে কোনো সময় মারা গিয়ে অতীতে পরিণত হব, অতীতকালে আমরা চলে যাব, নিমজ্জিত হব, কিন্তু আমাদের কর্মফল আমাদেরকে ভবিষ্যৎকাল তথা মহাকালের মধ্যে আমাদের অস্তিত্ব তথা আমাদের বিখ্যাত অবস্থাকে টিকিয়ে রাখবে। এটাই হচ্ছে সোনার তরী কবিতার মূল কথা। তো আমরা এখানে সোনার তরী কবিতার যে বিখ্যাত কথাগুলো রয়েছে এটা আমরা মনে রাখবো। তার সাথে বিখ্যাত কিছু শব্দার্থ রয়েছে, যেমন কি খরপর্ষা, তার ওই সাথে আপনার এখানে থাকবে স্যার বাঁকা জল। এই ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই একটু মনে রাখবেন। বাঁকা জল শব্দটা আপনি মনে রাখবেন। অথবা অনেক সময় আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই কাটিতে কাটিতে শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে, এটা দ্বারা বুঝবেন কবির অবহেলা, অর্থাৎ কবি অবহেলা করে ধান কাটতে কাটতে বর্ষার আগমন ঘটেছে। এই ধরনের কিছু শব্দ থাকবে, আপনি ওই শব্দগুলো অবশ্যই মনে রাখবেন, মুখস্থ রাখবেন, যাতে অনেক সময় সৃজনশীল ক নাম্বারেও আসতে পারে, অথবা আপনার এমসিকিউতে জ্ঞানমূলক যে এমসিকিউগুলো রয়েছে তাতেও আসতে পারে।
তাই আপনি অবশ্যই এই শব্দগুলোর ব্যাখ্যা অবশ্যই শিখে রাখবেন। এ হচ্ছে কথা, এ হচ্ছে আমাদের সোনার তরী কাব্য। এরপর আসছে বাংলা সাহিত্যেরই একটা উল্লেখযোগ্য সাড়া জাগানো একটা কবিতা, নাম হচ্ছে তার বিদ্রোহী। নাম থেকে বুঝতে পারছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল কর্তৃক রচিত বিদ্রোহী কবিতা। এই কবিতা মূলত অন্যায়, অত্যাচারকারী, শোষক, জুলুমকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে একাগ্রচিত্রে জেগে ওঠার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য এবং অন্যায়ের সচক্ষে প্রতিবাদ করার জন্য একটা প্রধান অস্ত্র হচ্ছে এই বিদ্রোহী কবিতা। তো এই বিদ্রোহী কবিতার মূল ভাবটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। মূল ভাবটা হচ্ছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠা এবং সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করা। তো এখানে এই পুরো কবিতাটাই মূলত উনি ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ রচনা করেছিলেন, যেখানে ব্রিটিশদের অত্যাচার, দমন, নিপীড়নের বিরুদ্ধে একটা সাহসী পদক্ষেপ হিসেবে উনি এই কবিতার প্রত্যেকটি লাইনকে মূলত দেখিয়েছেন। তো কবিতার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তবে এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার আমি এখানে তুলে ধরেছি। তো এই ক্যারেক্টারগুলোর মধ্যে সর্বপ্রথম ক্যারেক্টার নাম হচ্ছে ধূর্যটি। ধূর্যটি থেকে একটা এমসিকিউ আসতে পারে, ধূর্যটি বলতে কাকে বোঝানো হয়? তো ধূর্যটি বলতে বোঝানো হয়ে থাকে দেবতা শিবকে। দেবতা শিবকে এখানে বোঝানো হয়ে থাকে। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে পিনাক পানি বলতে কাকে বোঝানো হয়? পিনাক পানি বলতে বোঝানো হয় দেবতা মহাদেবকে। পিনাক পানি বলতে বোঝানো হয় দেবতা মহাদেবকে। তার পরবর্তীতে এখানে আসতে পারেন পরশুরাম। পরশুরাম কে ছিলেন? পরশুরাম ছিলেন একজন প্রখ্যাত ক্ষত্রিয় রাজা। তো ওনার সম্পর্কিত একটা প্রখ্যাত গল্প রয়েছে। গল্পটা হচ্ছে এই ধরনের যে উনি ছিলেন একজন প্রখ্যাত ক্ষত্রিয় রাজা। ওনার সময়ের মধ্যে ওনার রাজ্যের মধ্যে ওনার সৈন্যরাই ওনার প্রজাদের উপর অত্যাচার করছিল, যার কারণে উনি এই অত্যাচার তথা অন্যায়ের প্রতিবাদ স্বরূপ ওনার অস্ত্র ছিল এই জায়গায় মনে রাখতে হবে কুঠার। ওনার অস্ত্র ছিল এই জায়গায় কুঠার। তো এই কুঠার দিয়ে উনি ওই ক্ষত্রিয় সৈন্যদেরকে 21 বার হত্যা করেছিল। এটা আপনাকে এমসিকিউতে দিতে পারে যে পরশুরাম কে ছিলেন? একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। ওনার প্রধান অস্ত্র ছিল কুঠার এবং উনি ওই কুঠার দিয়ে অন্যায়কারী ও অত্যাচারী ক্ষত্রিয় সৈন্যদেরকে 21 বার হত্যা করেছিলেন। এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। এরপর নজরুল তার জ্ঞানের পরিসীমা এতই বৃদ্ধি করেছিল যে তৎকালীন সময়ে বসে উনি গ্রিক মিথোলজি নিয়েও কথাবার্তা যা বলতেন এবং তা সম্পর্কে জানতেন। তো এটার গ্রিক মিথোলজির গ্রিক পৌরাণিক কাহিনীর একজন উল্লেখযোগ্য দেবতার নাম হচ্ছেন অরফিয়াস। উনি হচ্ছেন গ্রিক গানের দেবতা। তো ওনার একটা বাঁশি রয়েছে, ওনার একটা প্রখ্যাত অস্ত্র রয়েছে। এই অস্ত্রটা হচ্ছে ওনার বাঁশি। তো উনি হচ্ছেন গ্রিক গানের দেবতা। এবং ওনার প্রখ্যাত একটা অস্ত্র রয়েছে, অস্ত্রটার নাম হচ্ছে তার বাঁশি। এই বাঁশি দিয়ে উনি অনেকটা হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো মানুষজনকে হিপনোটাইজ করতে পারতেন। তিনি হচ্ছেন দেবতা অরফিয়াস। তার পরবর্তীতে যিনি আপনার সামনে আসে উনি হচ্ছেন বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় সহোদর তথা বড় ভাই। ওনার একটা অস্ত্র রয়েছে, ওনার অস্ত্র হচ্ছে লাঙ্গল। এটাও অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে ওনার অস্ত্র কি? লাঙ্গল। এছাড়াও আপনারা যারা ইসলামের ইতিহাস পড়ে থাকেন আপনি দেখবেন যে আইয়ামে জাহিলিয়া যুগের সময় আরব বিশ্বের মধ্যে যে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ রয়েছে তার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা জাতি বসবাস করতে, এবং এই জাতির নাম হচ্ছে বেদুইন জাতি। এই জাতি এতই হিংস্র ছিল যে তারা আপন ভাইয়ের মাংস পর্যন্ত ভক্ষণ করেছে। এই ধরনের একটা অবস্থা তাদের মধ্যে প্রচলিত ছিল। তো এই যে ভয়ঙ্কর তাদের ক্ষিপ্রতা, ওই ক্ষিপ্রতাকে নজরুল ধারণ করতে চেয়েছেন। তার জন্য নজরুল তাকে তথা নিজেকে বেদুইনদের সাথে উনি মূলত তুলনা করেছেন। তার পরবর্তীতে যদি আপনি দেখেন পৃথিবীর একজন বিধ্বংসী ব্যক্তি যার নাম হচ্ছে চেঙ্গিস খান তথা খান। এই চেঙ্গিস খান মূলত তার শাসন আমলে পুরো বিশ্বের 30% তথা 30% জনসংখ্যা তার অত্যাচার, তার দমন, তার রক্ত শোষণের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছেন। তো যার কারণে চেঙ্গিস খান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাকাত হিসেবেও উল্লেখযোগ্য। তো চেঙ্গিস খানের যে ক্ষিপ্রতা, যে হিংস্র মনোভাব, ঠিক একই হিংস্র মনোভাবকেই মূলত এই জায়গায় লেখক কাজী নজরুল তথা কবি কাজী নজরুল কাজে লাগাতে চেয়েছেন। উনি চেয়েছেন যে এই যে চেঙ্গিস খানের যে ক্ষিপ্রতা রয়েছে ঠিক একই ক্ষিপ্রতা উনি মূলত ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করবেন। ওনার হৃদয়েও ঠিক একই রকম হিংস্রতা ব্রিটিশদের বিরুদ্ধে জাগরণ থাকবে। তো
তো এই হলো আমাদের মূলত প্রখ্যাত ক্যারেক্টার তথা চরিত্র। তো এখানে এই চরিত্রগুলো সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট আপনার এমসিকিউর জন্য। তো এই এমসিকিউর জন্য এই লাইনগুলো অবশ্যই আপনি মনে রাখবেন। তাছাড়া এই কবিতার একটা লাইন তথা একটা পংক্তি খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেটা বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও এসেছে। তো এই লাইনটা আমি একটু লিখছি, আপনারা অবশ্যই এই লাইনটা অবশ্যই মনে রাখবেন। এবং এই লাইনটা হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আর হাতে রণতুর্য। তো এখানে লেখক বোঝাতে চাচ্ছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মম শব্দের অর্থ হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ আমার এক হাতে রয়েছে বাঁকা বাঁশের বাঁশি। এই বাঁশের মধ্য দিয়ে কবি তার প্রেমকে প্রকাশ করছেন, কবির প্রেম। এটা প্রায় সময় এমসিকিউতে আসতে পারে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এই লাইনটা দ্বারা কবি কি বোঝাতে চাচ্ছেন। এখানে মূলত মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা কবি তার প্রেমকে তুলে ধরেছেন। এবং আর হাতে রণতুর্য শব্দের অর্থ কি? তুর্য শব্দের অর্থ হচ্ছে শশাঙ্ক, যেটার মধ্য দিয়ে বা এমন কিছু যেটার মধ্যে দিয়ে যুদ্ধের শুরু বা প্রারম্ভ ঘটানো হয়। তো এই জায়গায় রণতুর্য তথা এই আর হাতে রণতুর্য শব্দ দ্বারা উনি তার দ্রোহকে প্রকাশ করেছেন। তো এখানে আমরা মনে রাখবো যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি বললে আমরা মনে রাখবো কবির প্রেম, আর হাতে রণতুর্য বললে আমরা মনে রাখবো কবির দ্রোহ। এই দুটো জিনিসেই এই মূলত এই লাইনটি তথা এই পংক্তিতে আমাদের কবিতার এই বিদ্রোহ কবিতার মধ্য থেকে আসা প্রথম এবং প্রধান এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ লাইন। এছাড়াও অনেক লাইন রয়েছে, আপনারা প্রত্যেকটা লাইন দেখে শুনে পড়বেন, অবশ্যই ব্যাখ্যা আকারে পড়বেন বলে আমি আশা করছি। এর পরবর্তীতে আপনাদের সামনে আসছে একটা রিক্ততার মধ্যে বিদ্যমান একটা রিক্তময় বিষাদময় একটা কবিতা, নাম হচ্ছে তার তাহারাই পড়ে মনে। আপনারা হয়তো গত ক্লাসটা দেখেছেন, তাহারাই পড়ে মনে কবিতার ক্লাসটা দেখেছেন, হয়তো বুঝতেই পারছেন যে এটার মধ্যে একটা শোক তথা স্বামী হারানো যে বেদনা, যে স্বামী হারানো বেদনার কারণে গিয়ে যে বসন্তকে বরণ করে না নেওয়া, নব প্রকৃতির আগমন ঘটা এবং ওই আগমনকে উপেক্ষা করা, এই উপেক্ষাটা করেছিলেন কবি। তো কবির এখানে এই কবিতার মূল কথাটা হচ্ছে স্বামী হারানো শোকের রিক্ততায় প্রকৃতির নব আগমনকে উপেক্ষা। তো এখানে তাহারাই পড়ে মনে কবিতায় আপনি যদি চরিত্র দেখেন, এখানে চরিত্র পাবেন দুটো, একটা হচ্ছে কবি, একজন হচ্ছেন কবি ভক্ত। তো এখানে কবি এবং কবি ভক্ত এই দুইজন মূলত পরস্পরের সাথে কথা তথা সংলাপের মধ্য দিয়ে কবিতার মূল অবস্থা বা কাঠামোকে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায় যে 1922 সালে কবিতার ইতিহাসটা যদি আপনি একটু দেখেন, আপনি বুঝতে পারবেন যে 1922 সালে মাত্র 11 বছর বয়সে কবি সুফিয়া কামালের সাথে বিয়ে হয় তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের। এর পরবর্তী 10 বছর পর্যন্ত তাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো চলে। 1932 সালে শীতের মাঘ মাসে হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবির স্বামীর অকালে প্রয়াণ ঘটে। স্বামী হারা শোকে কবি এতই বিহ্বল হয়ে পড়েন যে কবি বসন্তকে উপেক্ষা তথা অবহেলা করেন এবং বসন্তকে উনি বরণ করতে পারেননি। ঠিক ওই সময় কবি ভক্ত কবিকে বসন্তকে বরণ করে একটা বসন্ত বন্দনা রচনার জন্য অনুরোধ জানান। তখন এই কবির তার স্বামী স্মৃতিকে সামনে প্রদর্শনপূর্বক এই তাহারাই পড়ে মনে কবিতাটি রচনা করেন। তো এই কবিতার মধ্যে অনেকটা বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। যে কবিতার মধ্যে ফুল কয়টা, ফল কয়টা, আপনারা অবশ্যই মনে রাখবেন। যে ফল বললে আপনি অবশ্যই মনে রাখবেন দুটো, একটা হচ্ছে বাতাবি লেবু, একটা হচ্ছে আমের মুকুল। এই ধরনের এমসিকিউতে এগুলো সবচেয়ে বেশি আসে, বাতাবি লেবু, একটা হচ্ছে আম। এবং ফুল বললে একটা ফুল রয়েছে এখানে, মাধবী ফুল, ঠিক আছে। তো মাধবী ফুল বলতে এখানে বাসন্তী ফুল বোঝানো হবে, মাধবী লতা তথা বাসন্তী ফুল, এই বিষয়টা আমরা মনে রাখবো, বাসন্তী ফুল। তো এটাই হচ্ছে মূলত তাহারাই পড়ে মনে কবিতার মূল কথা, মূল অবস্থা। স্বামীর রিক্ততার ভিত্তিতে বর্ণিত এই কবিতা, সংলাপ নির্ভর এই কবিতা। আপনারা কবিতার প্রত্যেকটা লাইনটা পড়বেন, যে যে জায়গায় কবির কথা বলেছেন তা কবির উক্তি হিসেবে পাশে লিখে রাখবেন, আবার যা যা কবি ভক্তের উক্তি তা লিখে রাখবেন। তো এখানে একটা লাইন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে এই জায়গায় যদি আপনি দেখেন, এই জায়গায় যদি আপনি দেখেন, আপনি একটু খেয়াল করবেন যে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এই লাইনটা সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট।
তো এখানে লেখক বোঝাতে চাচ্ছেন বা কবি বোঝাতে চাচ্ছেন কোহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তর মানে হচ্ছে চাদর। অর্থাৎ এই কুয়াশার চাদরে ঢাকা শীতকালের মধ্যে কবির হৃদয় এখনো পর্যন্ত পড়ে আছে। কবি যখন থেকে তার স্বামী মারা গিয়েছে তখন থেকে পৃথিবী থেকে তার মায়া, মোহ, প্রেম, ভালোবাসা সবই চলে গিয়েছে, যার কারণে কবি নিজের সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে বলছেন যে কবির হৃদয় এখনও শীতের চাদরে ঢাকা কুয়াশার মধ্যেই পড়ে রয়েছে। তার জন্য তিনি বলছেন কুহেরি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এই লাইনটা একটু অবশ্যই ভালো করে পড়বেন। এই লাইনটা থেকে অবশ্যই আপনাকে সৃজনশীল কতে কুহেলি শব্দের অর্থ জিজ্ঞেস করতে পারে, উত্তরি শব্দের অর্থ জিজ্ঞেস করতে পারে, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। তো এই জন্য আপনি অবশ্যই এই লাইনটা ভালো করে মুখস্থ রাখবেন। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেও আপনাকে প্রশ্ন মূলত বলতে পারে যে কোহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী বলতে আপনি কি বুঝছেন। তখন আপনি বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন যে কুয়াশার চাদরে ঢাকা শীতকালের মধ্যেই কবির হৃদয় এখনো পর্যন্ত পড়ে আছে। তো এই হচ্ছে আমাদের তাহার এই পরে মনে কবিতা। এর পরবর্তীতে আপনাদের সামনে আসছে 18 বছর বয়স। কবি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত এই 18 বছর বয়স কবিতাটির মূল ভাবটা হচ্ছে 18 বছর বয়সের ইতিবাচক কিছু দিক আবার নেতিবাচক কিছু দিক নিয়ে কথাবার্তা। এই বয়সের মূলত বৈশিষ্ট্য নিয়ে এই পুরো কবিতা বর্ণিত। তারই সাথে স্যার এই কবিতার মধ্যে কিছু 18 বছর বয়সীদের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন কি 1 নম্বর হচ্ছে আত্মপ্রত্যয়, দ্বিতীয় হচ্ছে উদ্যম, তৃতীয় নম্বরটা হচ্ছে দুঃসাহসী, অসাধ্যকে সাধন করার মতো একটা সাহস 18 বছর বয়সীরা রেখে থাকে। এই একটা বিষয় নিয়ে মূলত 18 বছর বয়স কবিতাটি বর্ণিত। তো এই 18 বছর বয়স কবিতার শুরুর দিকে আপনি দেখতে পাবেন যে 18 বছর বয়সে প্রচুর ইতিবাচক দিক দেওয়া আছে। এই 18 বছর বয়সীদের হৃদয়ের মধ্যে প্রচণ্ড সাহস থাকে, তারা যে কোনো কাজকে অত্যন্ত দ্রুত গতিতে করতে পারে। আবার এই বয়সটা প্রচণ্ড গতিশীল, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে কবি এই কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। তো 18 বছর বয়সীরা যে কোনো কাজকে অসাধ্যকে সাধন করার মতো সক্ষমতা রেখে থাকে। তারা পায়ের আঘাতে পাথরের মতো কঠিন বাধাকেও ভাঙতে পারে। আবার এই বয়সে মানুষজন কখনো অন্য কারোর সামনে মাথা ঝুঁকায় না, অন্য কারোর সামনে পরনির্ভরশীল হয় না। তাই 18 বছর বয়সীরা কখনো তাদের দুর্বলতাকে অন্য কারোর সামনে প্রকাশ করে না। তো এগুলো ছিল তাদের ইতিবাচক দিক। আবার নেতিবাচক দিকও রয়েছে 18 বছর বয়সীদের। এই বয়সী মানুষজন অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। 18 বছর বয়সীরা যখন তাদের জীবনে খারাপ সময়টা আসে, তারা অনেকেই তাদের জীবনের হালটা ঠিকমতো ধরতে পারে না, জীবনের ভার ঠিকমতো ধরতে পারে না, যার কারণে কি অকালেই অনেকেই তাদের জীবনটা হারিয়ে ফেলে। একদম কালের গর্বে অনেকেই বিস্মৃত হয়ে যায় বা আত্মহত্যার মধ্য দিয়ে অনেকে নিজেকেই একটা মহাকালের গর্ভের মধ্যে হারিয়ে ফেলে। তো এই বিষয়টাই নিয়ে মূলত 18 বছর বয়স কবিতা। তার পরবর্তীতেও লেখক এই 18 বছর বয়সের প্রশংসা করেছেন, কারণ জীবনের খারাপ সময়েও দুর্যোগে ঝড়ের মধ্যে এই বয়সী মানুষজন বেঁচে থাকে। আবার 18 বছর বয়সটাই এই দেশের জন্য একান্ত জরুরি একটা বয়স, কারণ দেশের বিপদের মধ্যে জরুরি অবস্থায় সবার আগে অগ্রণী ভূমিকা রাখে এই 18 বছর বয়স। তো এই ইয়ারের মধ্যে তথা এই বছরের মধ্যে 18 বছর বয়স কবিতাটি খুব বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই কবিতাটি প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন এবং এখানে যে ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলা হয়েছে তা মার্ক করে রাখবেন যথাযথভাবে, কারণ এখানে 18 বছর বয়সের ইতিবাচক আর নেতিবাচক দিকগুলো আপনি সৃজনশীলের মধ্যে আলোচনা করবেন। এর আগে যে কথাগুলো ইতিবাচক আর নেতিবাচক দিক নিয়ে বলেছি, কথাগুলো আপনি সৃজনশীলের মধ্যে ব্যক্ত করবেন। তো এটাই হচ্ছে আপনার 18 বছর বয়স কবিতার মূল কথা বা মূল অংশ। এর পরবর্তীতে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আসছে তার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। তো ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে লেখক যে মূল ভাবটা প্রকাশ করছেন সেটা হচ্ছে যে 1969 সালে অন্যায় অত্যাচারকারী, আমাদের ওপর জুলুমকারী স্বৈর শাসক পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে একটা আন্দোলন হয়েছিল, যে গণ অভ্যুত্থান তথা গণ আন্দোলন হয়েছিল, তার মধ্যে লেখক 1952-এর ভাষা আন্দোলনকে দেখেছিলেন। তার মধ্যে লেখক 1952-এর ভাষা আন্দোলনের একটা প্রতিচ্ছবি দেখেছেন বিদায় এই 1952-এর ভাষা আন্দোলনকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে 1969-এর যে গণ আন্দোলন হয়েছে তাকে লিপিবদ্ধ করার একটা প্রচেষ্টা তথা প্রয়াস চালিয়েছেন কবি শামসুর রহমান। তো এই কবিতার মধ্যে মূলত কবি দুটো ক্যারেক্টার তথা দুটো চরিত্র নিয়ে কথা বলেছেন। এই দুটো চরিত্র থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে এবং এই চরিত্রগুলোর মধ্যে একজন হচ্ছে সালাম এবং আরেকজন হচ্ছেন বরকত। এখানে সালামকে নিয়ে 5টি কথা উল্লেখ আছে, বরকতকে নিয়ে
3টি কথা উল্লেখ আছে। এই কথাগুলো আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে হুবহু এমসিকিউতে এসে থাকে। তো এই জায়গায় সালামকে নিয়ে কী কী কথা আছে, যেমন কি 1 নম্বরের প্রশ্নে আপনাকে 1 নম্বর কথা যেটা রয়েছে যে সালাম নামলো রাজপথে। আপনাকে প্রশ্ন করতে পারে কে নামলো রাজপথে, আপনি উত্তর দিবেন সালাম নামলো রাজপথে। তারপর 2 নম্বর আপনাকে প্রশ্ন করতে পারে কে শূন্যে ফ্ল্যাগ তোলে, তো আপনি বলবেন সালাম শূন্যে তোলে ফ্ল্যাগ। তার পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করতে পারে সালামের চোখে আজ কি, আপনি বলবেন সালামের চোখে আজ আলোচিত ঢাকা। সালামের চোখে আজ আলোচিত ঢাকা। সালামের চোখে আজ আলোচিত ঢাকা। তার পরবর্তীতে রয়েছে সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তরুণ শ্যামল পূর্ব বাংলা। তো এগুলো হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। এগুলো কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু 100% আসতে পারে। আবার সালামকে নিয়ে যে 5 নম্বর কথাটি রয়েছে সেটা হচ্ছে সালামের হাত থেকে ঝরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা। হাত থেকে ঝরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা। হাত থেকে ঝরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা। থেকে ঝরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা। অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী বর্ণমালা। তো এই 5টি বিষয় সালামকে নিয়ে বর্ণিত। পক্ষান্তরে বরকতকে নিয়ে 3টি বিষয় বর্ণিত। বরকতকে নিয়ে প্রথম যে কথা নাম্বার 1 হচ্ছে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। 2 নম্বর বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে বরকত বলে গাঢ় উচ্চারণে। বরকত বলে গাঢ় উচ্চারণে। গাঢ় উচ্চারণ বলতে বলিষ্ঠ কণ্ঠস্বরকে এখানে বোঝানো হচ্ছে। বরকত বলে গাঢ় উচ্চারণে। 3 নম্বর বিষয় যেটা রয়েছে এখনও কার রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে বললে আপনি অবশ্যই বলবেন বরকতের রক্তে। অর্থাৎ এখনও বরকতের আত্মত্যাগের কারণে তার মায়ের চোখ থেকে তার জন্য অশ্রু বিসর্জন হয়। তো এই জন্য যদি আপনাকে বলে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। তো এই হচ্ছে মূলত ফেব্রুয়ারি 1969 থাকা প্রধান 2টি ক্যারেক্টার এবং তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে, আপনি এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। সালাম সম্পর্কিত 5টি বৈশিষ্ট্য, বরকত সম্পর্কিত 3টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আপনি মনে রাখবেন এবং এই বৈশিষ্ট্যগুলো চাইলে আপনি সৃজনশীলে যদি আপনাকে সালাম অথবা বরকত যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে যদি প্রশ্ন করে আপনি অবশ্যই এই ক্যারেক্টারগুলো থেকে যে ক্যারেক্টারটা আপনাকে প্রশ্ন আকারে দিবে আপনি ওই ক্যারেক্টারের বৈশিষ্ট্য সৃজনশীলে লিখতে পারবেন এবং তা সম্পর্কে যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন। এখানে মনে রাখতে হবে 2টো ঘটনা নিয়ে মূলত এখানে কথা বর্ণিত আছে। একটা হচ্ছে 1952-এর ভাষা আন্দোলন এবং আরেকটা হচ্ছে 1969-এর গণ আন্দোলন। তো এখানে মূলত 1969-এ যে গণ আন্দোলনটা সংগঠিত হয়েছে যেটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছিল, এই গণ আন্দোলনের মূলত একটা প্রতিচ্ছাপ, দুঃখিত 1969-এর গণ আন্দোলনটি যেটা সংগঠিত হয়েছে তার মধ্যে 1952-এর যে একটি প্রতিচ্ছাপ তা দেখা গিয়েছে বলে কবি শামসুর রহমান ব্যক্ত করছেন। তো এটাই ছিল আমাদের এই আলিম পরীক্ষা 2025-এর ফাইনাল সাজেশন। তো এই আপনারা এই জায়গায় মূলত এই গদ্য আর পদ্যগুলো একটু ভালো করে রিভিশন দিবেন। প্রতিটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন এমসিকিউর জন্য, সিকিউর জন্য যথাযথভাবে প্র্যাকটিস করে যাবেন বলে আশা রাখছি। সবার পরীক্ষা ভালো হোক, সবার রেজাল্ট ভালো হোক, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।